পরিবেশিত 1429 বঙ্গাব্দে এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। যাত্রার অলরাউন্ডার হিরো শুভায়ু মুখার্জি, যাত্রার কিন্নর কণ্ঠে গায়িকা ও নায়িকা জয়া ভট্টাচার্য এবং সবার প্রিয় নরম মনের গরম ভিলেন মিলন কুমার অভিনীত মানুষ আজ মুখোশধারী বড়ই স্বার্থপর। সময় হলে চেনা যায় কে বন্ধু কে মির্জাফর। রচনা ও নির্দেশনায় যাত্রা যুবরাজ অনেক ব্যানার্জি, সুর প্রচলিত ও শুভায়ু মুখার্জি, আবহ পরিকল্পনায় অনেক ব্যানার্জি ও জয়া ভট্টাচার্য, শ্রেষ্ঠাংশে হট নায়িকা সুস্মিতা, প্রতিভাময়ী অভিনেত্রী কাজল কুমারী, বলিষ্ঠ নট অমিয় অধিকারী, উদীয়মান নায়ক সৈকত রায়, সচিন দাস, কুমার রাজীব, নরসিংহ পানিগ্রাহী এবং একটি বিশেষ চরিত্রে বলিষ্ঠ অভিনেত্রী মিস দেবযানী। যন্ত্র সঙ্গীতে মুখ্য যন্ত্রী আদিত্য সিংহ, পুলক বেরা ও পবিত্র জানা। আলো ও ধ্বনি মা সন্তোষী সাউন্ড নিয়ন্ত্রণে রাজা চক্রবর্তী ও বলরাম আদক, আলো নির্দেশনায় রিফ্লেকশন লাইট ডিজাইন কোম্পানি। অফিস ম্যানেজার হরি কৃষ্ণ দাস ও দল ম্যানেজার সচিন দাস। আমাদের যাত্রা আরম্ভ হচ্ছে, তার পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত বাঁশের খুঁটিতে মাইকের হর্ন বাঁধা আছে, দয়া করে সেই সমস্ত খুঁটিগুলি ধরে নাড়াবেন না, তাতে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের যাত্রা শোনাতে উভয়েরই অসুবিধা হবে। কমিটির কাছে একটি আবেদন, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, দয়া করে আপনাদের প্রচার মাইকটি আর ব্যবহার করবেন না। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, যাত্রা সংবাদ। 1430 বঙ্গাব্দে জয়গুরু নাট্য কোম্পানি দর্শক দরবারে নিয়ে আসছে এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। পাপের ঘড়া পূর্ণ হলে ফেলতে হয় চোখের জল। পাপের ঘড়া পূর্ণ হলে ফেলতে হয় চোখের জল। মানুষ তুমি জেনে রাখো, যেমন কর্ম তেমন ফল। যাত্রার যুবরাজ অনেক ব্যানার্জি রচিত ও নির্দেশিত জয়গুরু নাট্য কোম্পানি 1430 বঙ্গাব্দে দ্বিতীয় নিবেদন যেমন কর্ম তেমন ফল। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। যাত্রা কমিটির প্রতিটি সদস্যবৃন্দকে আমাদের জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে 141তম রজনীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি নবযুগের দিশারি জয়গুরু নাট্য কোম্পানির প্রথম নিবেদন। শুভায়ু মুখার্জি, জয়া ভট্টাচার্য এবং মিলন কুমার অভিনীত মানুষ আজ মুখোশধারী বড়ই স্বার্থপর। সময় হলে চেনা যায় কে বন্ধু কে মির্জাফর। কে বন্ধু কে মির্জাফর, কে বন্ধু কে মির্জাফর।
থাকা রাক্ষসগুলো মালটাকে ছেড়ে দেবে না। চলো তাকে খবরটা দেয়। এবার পুরোটার সঙ্গে বাচ্চাটাও হয়ে গেছে। খেলা ঈশ্বর, এখন আমি কি করি? এই যে জলে কুমির টাঙাইব ওকে, কিন্তু কিন্তু এই বাচ্চাটাকে তো বাঁচাতেই হবে। তা না হলে যে কালো মেঘের ভয়ঙ্কর অবয়ব গোটা নবাবগঞ্জকে ঘিরে ফেলেছে, তা যে কোনোদিনই কাটবে না। আমাকে পথ দেখাও ঈশ্বর, আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও। না না না, দেরি করে চলবে না। ওই শয়তানের বাচ্চাগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ওরা যদি জানতে পারে তাহলে না, যেমন করে হোক এই নদী পার হয়ে আমাকে সুন্দরবনে পৌঁছাতেই হবে। আমাকে শক্তি দাও ঈশ্বর, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও। শঙ্খধ্বনি বেজেছে আজ, যুদ্ধে নামার প্রস্তুতি। কালের পাপের বিনাশেতে তৈরি হবে রণরঙ্গিনী। ভাঙবে যাবে পাপের পাহাড়, পুণ্য বেগের ঝড়ে ঝড়ে ধামসা মাদল উঠবে বেজে দেবীর আগমনে। কারণ মানুষ আজ মুখোশধারী, বড়ই স্বার্থপর। সময় হলেই চেনা যায় কে বন্ধু কে মির্জাফর, কে বন্ধু কে মির্জাফর, কে বন্ধু কে মির্জাফর। এভাবেই দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা বছর। দুহাত তুলে বলে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনুষ্কার, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচুরি মন কৃষ্ণ বলে। দুহাত তুলে বলে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনুষ্কার। দুহাত তুলে বলে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনুষ্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচুরি মন কৃষ্ণ রে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচুরি মন কৃষ্ণ রে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচুরি মন কৃষ্ণ বলে। নিশ্চিত রঞ্জন রায়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, নিশ্চিত রঞ্জন রায়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। শিশু মৃত্যুর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, শিশু মৃত্যুর বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। কি হচ্ছে সব? বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? মাধব, মাধব! আহ! কোথায় যে যায় সব? ভাইটিকেও ফোনে পাচ্ছি না। এখন যে আমি কি করি, আমি যে কি করি, আমি যে কি করি? বড় সাহেব, এই যে অফিসার, বাইরে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা কারা? আর বলবেন না ম্যাডাম, আপনাদের কোম্পানি তৈরি দুধকে কাল এই নবাবপুর এলাকায় 150 জন বাচ্চা শিশু অসুস্থ হয়ে পড়েছে, তার মধ্যে 5 জন মারা গেছে। কি বলছেন অফিসার? হ্যাঁ ম্যাডাম, তাই আজ এই নবাবগড়ে মানুষ জড়ো হয়েছে এই রায়ভিলার সামনে। বড়বাবুর নামে তারা থানায় এফআইআর করে এবং তার শাস্তির দাবিতে তার বিরুদ্ধে পিটিশন পর্যন্ত জমা দিয়েছে। পিটিশন? কিসের পিটিশন? বাইরে এসব কি হচ্ছে অফিসার? ওগো সর্বনাশ হয়ে গেছে, গো সর্বনাশ হয়ে গেছে। আমাদের কোম্পানির দুধ খেয়ে অনেকগুলো বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, তার মধ্যে কেউ কেউ মারাও গেছে। হোয়াট? নো নো, ইম্পসিবল, ইম্পসিবল, এটা হতে পারে না। গত 50 বছর ধরে আমাদের কোম্পানি এই রাইস মিল কোম্পানির সততার সঙ্গে ব্যবসা করছে। ভেজাল তো কনসার, দুধের কোয়ালিটিতে আমরা কোনোদিন কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না, আর সেই কোম্পানির উপরে আঙুল তুলছে। আচ্ছা অফিসার, আমাদের কোম্পানির দুধ খেয়ে যে সব হয়েছে এর প্রমাণ কোথায়? প্রত্যেকটি বাচ্চার হেলথ রিপোর্টের প্রমাণ ম্যাডাম। এ আপনি কি বলছেন অফিসার? এ কি করে
দামিনী, ভুজঙ্গকে ফোন করো, বলো আমি যাচ্ছি। কিন্তু কিন্তু এই অবস্থায় আমার ভাই এখানে মানে এখনো তুমি মানেই খুঁজছো দামিনী? এই নিশীথ রঞ্জন রায়কে যে সমস্যার সম্মুখীন হতে হবে এটা আমি কোনোদিন ভাবিনি। লজ্জায় আমার মাথাটা হেট হয়ে যাচ্ছে। তুমি কি বলতে চাইছো বলো তো? তোমার এই অবস্থার জন্য আমার ভাই দায়ী নাকি? ভুলে যেও না, ও ছিল বলে তোমার এই কোম্পানি আজ আকাশ ছুঁতে পেরেছে। তোমার ভাই বোধহয় ভুলে গেছে যে আকাশ ছোঁয়ার আগে নিচের ভিটের খেয়াল রাখতে হয়, আর তা না হলে। কি হলো? সব গন্ডগোল থেমে গেল কি করে? ঝড় আসার আগে পৃথিবী বোধহয় এভাবেই শান্ত হয়ে যায় ম্যাডাম। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেতে ধিন ধিন ধা। আমার ভিতটা কিন্তু অতটা দুর্বল নয়, দুষ্টু। ভাই তুই এসেছিস? ভাই এসেছিস? জামাই বাবুর বিপদের তারে একমাত্র শালা আসবে না, তাই কখনো হয় না কি রে দিদি? আচ্ছা ভাই, নবাবগড়ের মানুষজন যা বলছে তা কি সব সত্যি? সত্যি কি আমাদের কোম্পানির দুধে বিষ? ইস ধা ধিন তার দেটে কথা গতি ঘেনে কি করে নিলি তোরা এই সমস্ত কথা মেনে? না মানে স্যার ওই হেলথ ডিপার্টমেন্টের কাগজে। ওই কাগজে মুড়ি মেখে নবাবগড়ে মানুষদের এক ডাক করে খাইয়ে এসেছি অফিসার। এটা আর কি সময় নয় ভুজঙ্গ, এতগুলো শিশুর জীবনের দাম নেই তোমার কাছে। আপনি আমাকে ভুল ভাবছেন জামাই বাবু, যে শিশুগুলো মারা গেছে সেগুলোকেও আমাদের কোম্পানির দুধ খেয়ে মারা যায়নি। তাহলে তুমি কি বলতে চাও যে নবাবগড়ের লোকজনেরা সব মিথ্যে কথা বলছে? শেষ 25 বছর ধরে কোম্পানির সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়েছি, তার ফল হিসেবে আজ আমাকে এই দিনটা দেখতে হলো। কি বলছেন জামাই বাবু? যাতা ভুজঙ্গ 25টা বছর, 25টা বছর আপনার নুনকে আপনারই গুণ ছড়িয়ে এসেছে চারিদিকে, আর আজ বাইরের কিছু লোকের কথায় আমি হয়ে গেলাম আপনার কাছে পথ। অফিসার ধীমানকর, এটা ধর। এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের কোম্পানির আসল রিপোর্ট। হেলথ ডিপার্টমেন্টের লোকেরা এসেছিলেন ইন্সপেকশনে, তারা এসে রিপোর্টের কাগজটা দিয়ে গেছেন। সে কি? এখানে তো লেখা আপনাদের কোম্পানির দুধে কোনো ভেজাল নেই, সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন সার্টিফিকেট। তাই যদি হয় এতগুলো শিশু অসুস্থ হয়ে এমনকি মারা গেল কি করে ভুজঙ্গ? তুমি কি এখনো আমার ভাইকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস বিশ্বাস শব্দটা আমার জীবন থেকে মুছে গেছে দামিনী, তাই অবিশ্বাসের শিকড়ে বদ্ধ হয়ে শুধু নিঃশ্বাসটুকু নিচ্ছি। একটা প্রাণীর আশায়, তার মায়ার বাঁধনে। কি বললে? শোনো ভুজঙ্গ, নবাবগড়ে যেসব শিশুরা অসুস্থ হয়েছে তাদের চিকিৎসার সমূহ খরচ আমাদের কোম্পানি বহন করবে। এটা নবাবগড়ের মানুষদের সব জানিয়ে দিও। ঠিক আছে জামাই বাবু। আর শুনুন অফিসার, যত তাড়াতাড়ি সম্ভব শিশু অসুস্থতার আসল সত্যটা খুঁজে বার করার চেষ্টা করুন, কারণ সত্যটা বেশি দিন চাপা দিয়ে রাখলে একদিন তা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপের আর কি দেখলেন জামাই বাবু? সবে তো খেলা শুরু। আমার নাম ভুজঙ্গ বিহারী পাল। এক ছবলি বলিয়ে দে আমি কি বিষাক্ত মা দুষ্টু দিদি। সত্যি করে বলতো ভাই, আসল ঘটনাটা কি? আপনি এই ফুড ক্লিন শিটটা পেলেন কোথা থেকে? বাবা ধা তেরিকিটি ধা, আসল সত্যিটা জানার জন্য তোদের কি তারা? তাহলে শোন, পরশুদিন আমার কোম্পানির বাচ্চারা দুধের চৌনা মেশাতে গিয়ে চৌনাটা একটু বেশি দিয়ে কি ফেলেছে। বলছিস কি হ্যাঁ, ভাই? 25টা বছর ধরে ওরা রাইস এন্ড মিল্ক কোম্পানিতে দই তৈরি থেকে দুধ তৈরি কাজটা নিখুঁত ভাবে সামলে যাচ্ছে। একটা দিন না ভুল করে চৌনাটা একটু বেশি দিয়ে ফেলেছে, তাই বলে কি ওদের ক্ষমা করা যায় না? আপনি ওদের ক্ষমা করলেও ওই ফুড অফিসার আপনাকে ক্ষমা করলো স্যার? ক্ষমা? আমাকে ক্ষমা করবে কই মাইকা লাল এই ধরিত্রী বুকের জন্ম নেয়নি অফিসার। শোন দিদি, আমাকে ক্ষমা করতে আসা ওই ফুড ইন্সপেক্টর রশিদ মোল্লাকে আমি কিভাবে ক্ষমা করেছিলাম
আমার নাম ভুজঙ্গ বিহারী পাল। এক ছবলে বলিয়ে দে আমি কি বিষাক্ত মাল। দুষ্টু আপনি যে কতটা বিষাক্ত মাল তা তো আপনার কোম্পানির ফুড রিপোর্টই বলে দিচ্ছে। তবে আমার নাম রশিদ মোল্লা, ফুড ইন্সপেক্টর রশিদ মোল্লা। ঠিকঠাক মাল না পেলে রেজাল্টে বসিয়ে দেব মস্ত বড় এক গোল্লা। হায় আল্লাহ, ধাতের কেটে ধা। কি বলছেন জাতা? কে বলেছে আপনাকে দেব না? গান্ধীজি ছবি আঁকা পাতা। দুষ্টু। তাহলে আর দুষ্টুমি না করে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলুন। তবে হ্যাঁ, 5টা শিশুর মৃত্যু মাথায় রেখে হিসাবটা করবেন, ভুলে যাবেন না। ওই 5টা মার্ডারের দায় কিন্তু আপনার উপরেই চাপবে। হিসেবটা আমি বরাবরই ভালো জানি, তাই আপনার হিসেবটাকে সংশোধন করে বলি, ওটা 5টা নয়, ওটা হবে 6টা। তাই নাকি? কিন্তু আমার কাছে তো রিপোর্ট আছে 5টা। দাদিনা নাতিনা ধা। সত্যি আপনার মাথাটা না ভীষণ মোটা। ভুজঙ্গ বাবু, ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে অভুক্ত সিংহের খাঁচায় সিংহ শিকার করতে এসেছেন, কিন্তু যেচে আসে খাওয়ারকে অভুক্ত সিংহ তো কখনো ছেড়ে দেয় না। তাই হিসেবটা 5টা নয়, ওটা হবে 6টা। ভুজঙ্গ বাবু, দুষ্টু। এ তুই কি সোনালি ভাই? একেবারে খুন। এই খবর যদি তোর জামাই বাবুর কানে একবার যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তাছাড়া রশিদ বাবু গভর্নমেন্ট অফিসার, এই নিয়ে প্রচুর জল খেলাবে স্যার। খোলা জলে তো মাছ ধরতে আমার ভীষণ ভালো লাগে। অফিসার ধীমান কর। স্যার এটা ধর। এটা আবার কি স্যার? এটা হচ্ছে স্বর্গীয় রশিদ না, কবরে যাওয়ার রশিদের ডেথ সার্টিফিকেট। ওখানে পরিষ্কার করে লেখা আছে রশিদ মোল্লা হার্ট অ্যাটাক করে মারা গেছে। ওর বডিটা আমার কোম্পানি গোডাউন করে ফেলা আছে, তুলে নিয়ে পরিবারের হাতে দিয়ে এসো। ঠিক আছে স্যার। আসলে পুজোর সময় না ফুলের প্রচুর দাম বেড়ে গেছে। তুমি একটা কাজ করবে তো, কিছু কুচো ফুল আর মিলন কুমার ধূপকাঠি নিয়ে ওর বডিটাকে ওর পরিবারের হাতে তুলে দিয়ে এসো। আল্লাহ, রশিদের আত্মা যেন কিন্তু স্যার ধীমান, রশিদের বডিটাকে তাড়াতাড়ি পরিবারের হাতে তুলে দিয়ে এসো। আল্লাহ, রশিদের আত্মা। কিন্তু স্যার ভাই রিস্কটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছি না তো? কলিযুগে আবার অর্জুন লক্ষ্যভেদ করবে না রে, লক্ষ্যভেদ করবে কলির এই দুঃশাসন। তুই কোনো চিন্তা করিস না, রায়ভিলা মালকিন গোয়া থেকে রয়্যাল কোম্পানির একমাত্র মালিক হবে তোর ছেলে, অর্থাৎ আমার একমাত্র আদরের ভাগ্নে শান্তনু। তার জন্য মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। 25টা বছর ধরে অপেক্ষা করে আছি। তাই তো রায়ভিলা প্রাণ ভোমরাকে দুধের সঙ্গে চোনা খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। যেদিন হব দাসত্ব মুক্ত, সেই দিন রাক্ষস হয়ে পান করব ওই প্রাণ ভোমরার দেহের রক্ত। কারণ আমার নাম ভুজঙ্গ বিহারী পাল। 100 বলে বুঝিয়ে দিই আমি কি বিষাক্ত মাল। কানা মাঝি ভুবু যাকে পাবি তাকে ছো, কানা মাঝি ভুবু যাকে পাবি তাকে ছো, কানা মাঝি ভু তো কি
গোবিন্দ, আরে গোবিন্দ, হত ভাইয়া গেলি কোথায়? যেদিকটা না দেখবো সেদিকটাতেই গন্ডগোল পাকিয়ে রেখে দেবে হত ভাগার দল। কতবার বলেছি আমার এই হোটেল অন্নপূর্ণার কাজ শেষ না হওয়া পর্যন্ত একদম ঘুমাবি না। তা শুনলে তো আমার কথা, নিশ্চয় কোথাও ঘাপটি মেরে ঝাপটি দিচ্ছে। আমার নাম গণেশচন্দ্র হাটি, বংশ পরম্পরায় আমি পাক্কা ঘটি। ওই বাঙাল বাচ্চার কাণ্ড কারখানা দেখে মনে হয় ধরে লাগাই দুটো চাটি, দুটোতে মিলে আমার লাইফটাকে করে দিলে মাটি। কি বললেন? আর একজনকে একটু সময় যাক, বুঝতে পারবেন সেও কি জিনিস। আগে দিকটা করে ফিনিশ। গোবিন্দ, ও কোথায় যে যায়, এদের জ্বালায় আমার হোটেল চালানো দায় হয়ে উঠছে দেখছি। গোবিন্দ, হ্যাঁ, যা বলেছিলাম মিলল তো আমার কথা। শালা আতকুড়োর বেটা, আমার নাম গণেশচন্দ্র হাটি, অনুমানই কিন্তু আমার বড্ড খাঁটি। গোবিন্দ, আরে গোবিন্দ, কিডা ডাহে আমার তোর বাপ রে বেটা। এই হতভাগা, সব গেল কই? হ্যাঁ, ছেলেপেলেগুলো এখানে নাচতে আসছিল, আমি গান গাইতে আসছিলাম, কত লোক, কত হাততালি। আমি আমার স্বপ্নের সাগরে দিল আমার স্বপ্নটারে ভাঙ্গা। কি কথা আপনি কখন এলি? সেটা তোমার না জানলেও চলবে। বলি বিকেল বেলায় এইভাবে কুম্ভকর্ণের মতো ঘুমালে হোটেলের কাজকর্মগুলো কে করবে শুনি? বলি তোদের জ্বালায় তোমার 14 পুরুষের পুণ্যের হলেও একটা কাস্টমারও আর আসবে না এই হোটেলে। বাপের জমিদারি পেয়েছি বুঝি। বলি তোমার কাস্টমারদের এটো বাসনগুলো মাজা হয়েছে? আগে কত এটো বাসনগুলো তো মাঝে মাঝে ভাবতেছিলাম, কিন্তু হট কইরা কিতে হইল, হট কইরা কি হইলা গোবিন্দ? আগে কথা ওই এটো বাসনগুলো মাজবো বইলা কলতলায় যাইতেছিলাম, হঠাৎ কইরা একটা হাত আইসা আমার টাইনা শুয়াইয়া দিল। আর আমি হঠাৎ করে একটা হাত আইসা তোকে টাইনা শুয়াইয়া দিল। এই হতভাগা, কে দেয় তোকে টেনে শুয়ে? কেছে ওই যে নিদ্রা দেবী। হতভাগা, আমার সঙ্গে চালাকি, এইবার আমি সজোরে তোর মাথায় মারবো চাটি। ক্ষমা করে দেন কথা, ভুল কইরা ঘুমা গেছে কথা, ঘুমাবো না কথা। দাঁড়া হতভাগা, দাঁড়া কথার কোনোদিন ঘুমাবো না, রাতেও ঘুমাবো না। খবর করে ভুল কইরা ঘুমাই গেছে কথা। দাঁড়ান কথা, আপনি দৌড়াবেন না কথা, আপনার হাঁপানি টানাইয়া যাইবো। আসেন এখানে বসেন কথা, এখানে বসেন। নিঃশ্বাস নেন, জোরে নিঃশ্বাস দেন কথা, জোরে নিঃশ্বাস দেন। বলা যায় না কখন আমার নতুন নিঃশ্বাস বন্ধ হইয়া যায়। জল খান কথা, খাবো না। আরে বাবা, কেনা জল নয়, পাম্প থেকে বসে ফ্রিয়ের জল খান। সালা হারে কোন দোষ। ঠান্ডা হয়েছে, জ্বালা জোর হয়েছে, আবার আমার বাপ বাপান তো উদ্ধার করেন। আমি যাই আমার বাসন গুলা মাইতে আসি। গোবিন্দ, ওর কি হইল? কোথায় রে? তাকেও কি নিদ্রা দেবী ডাক দিয়েছেন নাকি? আগে কার কথা বলতে আছেন বলেন দিই কথা। যারা কিছুই বলছেন না। আরে সুন্দর করে সুন্দরীর কথা বলছি, তা তিনি কোথায়? ও সুন্দরী, দেখেছেন অবস্থাটা, দেখেছেন শুধু নাম করেছে, মুখের অবস্থাটা দেখে মনে হচ্ছে যেন হিন্দি ছবির ক্যাটারিনা কাইফের কথা বলেছি। এই গোবিন্দ, একা কথা কে ভাবছিলি রে? কি ভাববো রে? ভাবি নাই তো, স্বপ্ন দেখতেছিলাম। স্বপ্নটা তখন তোকে কে দেখালো? সুন্দরী না, মানে ওই যে স্বপ্ন দেবী। ওরে হতভাগা, আবার আমার সঙ্গে চালাকি। এইবার এই জুতো মেরে আমি তোকে
আপনার পায়ে বড্ড দুর্গন্ধ। গোবিন্দা আমার বইকা কি হইব? কই সুন্দরী তো কিছু বলতে পারেন না। আচ্ছা কথা আপনি জানেন না, কারুর কথার কই ফিরত দানের মতো মাইয়াও নয়, আর মন যা চায় ও তাই করে। তবে হ মাইয়াটার মন খান কিন্তু বড্ড ভালো। হ্যাঁ, আপনি তো হার কেপনের এক কেপন খাওয়ানোর মধ্যে দেন শুধু আলু সেদ্ধ আর ভাত। তবে হ সুন্দরী ওর থেকে রোজ একখান কইরা আলু সেদ্ধ আমারই দেয়। মাইয়াটার বাইরেটা লোহার মতো হইলেও ভিতরটা একেরে তুলার মতো নরম। এই, এখানে দাঁড়িয়ে আমি তোকে সুন্দরীর নাম জপ করতে বলিনি। যা বাসনগুলো মেজে ফেলে যা। আগে যাইতেই তো ছিলাম, আপনি তো পিছন থেকে। আপনি না কথা কেমন জানি কি রকম শ্রেণী? ওই যে কিসে? ওই যে আরে কি যে বলবি তো? একেবারে সিটে গুড়ের মতো আমার পিছনে লাগিয়ে থাকা স্বভাব সারাক্ষণ। ও ওরে হতভাগা, আবার আমার সঙ্গে চালাকি। এইবার এবার আমি সত্যি সত্যি ক্ষমা কইরা দেন। শেষ করে ফেলবো। ফসকাইয়া বইলা ফেলতি কর্তা, আর দাঁড়া, বন্ধ হতভাগা, কর্তা। ওরে হতভাগা দাঁড়া। হ্যাঁ, এক পিসকে তো দেখলেন, এবার দ্বিতীয় পিসের পালা। আসুক সে, এবার আমি বুঝিয়ে দেবো আমার নাম গণেশচন্দ্র হাটি। চিন্তা করো না করো, এই সুন্দরীর কাছে তোমার সব চাল হবে মাটি। ধিন তাক 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 তাক, ধিন তাক তাক না, ধিন তাক 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 তাক, ধিন তাক তাক না। উল্টে দেবো, পাল্টে দেবো, সুযোগ পেলে সালটে দেবো। উল্টে দেবো, পাল্টে দেবো, সুযোগ পেলে সালটে দেবো। নাচরে দাঁড়ালে উঠোনে দিবাদশ, দুনিয়ার ধাঁধা দিয়ে লাগছে আমূল চোষ। अपना तो सपना मने धिन तक तक चिता चिता धिन तक तक ना, धिन तक तक चिता चिता धिन तक तक ना, धिन तक तक चिता चिता धिन तक तक ना। ওহ, প্রসেনজিৎ একেবারে ফাটিয়ে দিল মাইরি। বেশ কয়েকটা ছেলেকে নিজের হাতে নাচিয়ে দিল। হ্যাঁ, বিজ্ঞালমা আছে বলতে হবে। তবে এটা সিনেমার রিয়েল লাইফ ছেড়ে যদি রিয়েল লাইফে হতো না গুলো, এই সুন্দরী 10টা ছেলেকে নিজের আঙুলের নাচিয়ে দিত। আর বলতে কাজে ঢোকার পর থেকে যে নাচ আমায় নাচাচ্ছিস তা আমি বেশ বুঝতে পারছি। এই এই গুরু, এই পিস পিস করে কি বলছো বলো তো? কি বলছি? আরে হিম্মত থাকলে সিনা ফাটকে বলো। এই সুন্দরী রেখে ঢেকে কথা বলে না, আর কেউ বললেও তা সহ্য করবে না। ঠিক আছে? ও সেনা, ঠিক আছে। তা বলছিলাম কি, এতক্ষণে নিশ্চয়ই সিনেমা দেখে ফিরে আসা হলো সুন্দরী রানীর। সুন্দরী রানী নয়, সুন্দরী, সুন্দর গড়ের সুন্দরী। সালা নাম ধরে ডাকতে না পারলে একদম ডাকবে না। হ্যাঁ হ্যাঁ, একদম ডাকবে না। আমরা কি সালা আইটেম নাকি? আইটেম যে যা যখন খুশি নামে ডাকবে আর আমাদের সাড়া দিতে হবে। সুন্দরী, হ্যাঁ আমি সুন্দরী। আমার একটাই কথা, এখানকার মা বোনেদের ইজ্জত দিয়ে কথা বলতে হবে, তা নাহলে কোনো নিচল লাগাবো না, সারা শরীরটাই একদম ঝনঝন করে উঠবে। গেছিলাম সিনেমা দেখতে গেছিলাম, হোটেলের সব ছেড়ে গেছিলাম। ঠিক আছে? শুনেছেন কথাবার্তাগুলো? একবার শুনেছেন? এই হচ্ছে এখনকার ইয়াং জেনারেশনের বড় দোষ। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও এরা জানে না। এই এই গুরু, এই সব সময় ইয়ং জেনারেশনের দোষ দিয়ে হেদিয়ে মরছো। আরে আরে তোমাদের জেনারেশন এত ভালো যে সালা ইয়ং জেনারেশনকে সঠিক শিক্ষাই দিতে পারলো না। সালা যত দোষ নন্দ ঘোষ, তাই না? দোষ গুণ মিলিয়ে জেনারেশন হয় গুরু। নালে দাদু হয়ে মাটির সাথে কথা বলা নাতনিকে কোনোদিন ধর্ষণ করতে পারতো না। শিক্ষক হয়ে ছাত্রীকে নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার শরীরটাকে নিয়ে খেলতে পারতো না। অফিসের বস হয়ে একটা চাকরি পাইয়ে দেওয়ার নামে হাঁটুর বয়সী মেয়েকে ধর্ষণ করে কোনোদিন খুন করতে পারতো না। এই জেনারেশন দেখাচ্ছে জেনারেশন। আরে প্রতিটা জেনারেশনে কিছু না কিছু ফাঁক ফোকর থাকে গুরু। দোষ হয় খালি ইয়ং জেনারেশন। আবে চল সালা। এই তোর এই সিনেমার লেকচার শুনে আমার কোনো লাভ নেই।
এবার রাতের কাস্টমারদের খাবারের আয়োজনটা করলে আমি বরং কৃতার্থ হই। এই যে গুরু বাসি কপছিও না তো, বাসি কপছিও টপছিও না। সালা সালা আমাকে আমার কাজ শেখাতে এসেছে। একে তো ট্যামে মার্কা হোটেল, তাও আবার টিম 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 করে চলছে এই সুন্দরীর জন্যে। আর ছেড়ে চলে গেলে না তোমার এই ছাতকুড়ো মার্কা হোটেলে একটা কাকও আসবে না ভাত কুড়োতে। কি জাতি কষ্ট সুন্দরী, তুই এখান থেকে চলে গেলে কর্তারে যে বাটি হাতে পথে পথে ভিক্ষা করতে হইব এ কথা ভালো করেই জানে। কথা বাসন মাজা হয়ে গেছে। আমার উদ্ধার করেছো, এবার দুজনে মিলে রাতের কাস্টমারদের খাবারের আয়োজনটা করো, আমি বরং কালকের বাজারটা করে আনি। দেখলেন তো এই হোটেল আমার প্রপিতামহ করে গিয়েছিলেন, তার স্ত্রীর নামানুসারে হোটেল অন্নপূর্ণা। বিগত 30 বছর ধরে এই হোটেল আমি চালিয়ে আসছি, কিন্তু কপাল আমার হোটেল মালিক বলে কেউ আমায় পাত্তাই দেয় না। সেই যা খেটে চলেছি, আজও খেটে চলছি। হায় ঈশ্বর, কি মালেদের পাল্লাই যে পড়েছি। তুমি দেখো ঈশ্বর, তোমার এই হতভাগা সন্তানকে দেখো। জয় মা বদনাসিনী, জয় মা। হ্যাঁ রে সুন্দরী, কোথায় গেছিলি সিনেমা দেখতে? শাকিরে গোবিন্দ, আমি কোথায় গিয়েছিলাম তার কৈফিয়ত কি তোকেও দিতে হবে নাকি বে? এই দেও, তুই রাগ করস কেন? আমি তো এমনি জিজ্ঞাসা করতেছিলাম। তুই সব সময় আমার উপর রাগ করস। তুই জানিস না আমি তারা কথা ইয়ে করি। কি আরে ওই যে হয় না, মানুষে করে না ওই ইয়ে। আবে কি বলবি তুই? আর ভালোবাসি। আরে সুন্দরী, এই কথা ধরে কবে থেকে বলবো ভাবতেছি, এই বলার হয়ে ওঠে না। তুই দেখিস আমি একদিন মস্ত বড় গায়ক হবো, তারপর তোরে লইয়া শহরে যাবো, সেইখানে দুইজনে বিয়া কইরা সংসার পাতো। হেমা গোবিন্দ, তুই আমাকে নিয়ে এত স্বপ্ন দেখিস, তো যদি আমি আগে জানতাম। আগে জানতাম মানে? তুই কি অন্য কারো লাগে? হে রে গোবিন্দ, তবে আমি তাকে ভালোবাসলেও সে আমাকে ভালোবাসে কিনা তা তো জানি না। জানার কোনো কাম নাই। আমার থেকে ভালো পোলা তুই আর একখান পাবি, তুই ক। এই দেখ, সে তো ঠিকই, তাহলে এখন আমি যাই। কোথায়? শিউলিদের বাড়িতে। শাল্লুর কিটটা আবার শুরু হয়ে যাবে কি না? এই সাল্লুটা আবার কেডা? তুই কি তার লগে? আরে মরণ, সাল্লুকে চিনিস না? সলমান খান, বম্বে সিনেমার হিরো। আবে তার ছবি তো দেখতে যাবো রে। তাই বল। এই তোর মুখে পরপুরুষের নাম শুনলে না আমার বুকের মধ্যে হৃৎপিণ্ডটা একেবারে সজোরে ধাক্কা মারে। কিন্তু কি করে যে যাই, কত কাজ আমার। ওই নিয়ে তোর কোনো চিন্তা নাই। শোন, তোর গোবিন্দ যখন আছে তো সব কাম হয়ে যাইব। আমি তো সব কাম কইরা দিমু, তুই যা সিনেমা দেখে আয় যা। গোবিন্দ, তুই আমাকে এত ভালোবাসিস? আমি তোরে কত ভালোবাসি তুই বোঝস না। তোর জন্য আমি আমার প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারি। তাই নাকি রে? আমি তোর কে? তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছে কি আওয়াজ, রয়েছি আমাদের
গোবিন্দ গোবিন্দ, তুই এতটাই হাঁদা বোকা বুদ্ধরাম ছেলে যে তুই বুঝতেই পারলি না তোর সাথে ভালোবাসার অভিনয় করে আমি আমার কাজগুলোকে হাসিল করে নিলাম। সুন্দরী, দিদি দিদি তুই এখানে হঠাৎ? এখানে না হলে তো জানতেই পারতাম না যে বোনটাকে কোলে পিঠে করে মানুষ করেছি সে আজ মিথ্যে প্রতিশ্রুতির খেলায় মেতেছে। দিদি দিদি তুই তুই আমাকে ভুল ভাবছিস দিদি। ভুল? কোনটা ভুল? যেটা নিজের চোখে দেখলাম সেটা, না বোনের প্রতি যে আত্মবিশ্বাস ছিল সেটা, যে কিনা গোবিন্দর মতো সহজ সরল ছেলের ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে, ব্যঙ্গ করতে পারে, একদিন যে তার অসুস্থ দিদির সঙ্গে এরকম করবে না সে কে বলতে পারে? কেউ আমাকে চাইলেই যে তাকে আমাকে চাইতে হবে, এটা এটা কোথায় লেখা আছে বলতো দিদি? তাছাড়া তাছাড়া আমার যে এখন অনেক কাজ বাকি আছে। হ্যাঁ রে দিদি, যেভাবেই হোক যেমন করেই হোক তোকে সুস্থ করতেই হবে। আমার এই সাদা কালো জীবন থেকে বেরিয়ে এসে এক রঙিন জীবনে ডানা মেলবো, সুখের আশা করাটাও কি অন্যায়? হ্যাঁ অন্যায়, তা যদি কাউকে ঠকিয়ে হয়। দিদি যাক শোন, ওসব কথা বাদ দে। শোন, কালকে না বাড়িওয়ালা এসেছিল, 3 মাসের বাড়ি ভাড়া বাকি। কালকের মধ্যে যদি তুই টাকাটা দিতে না পারিস তাহলে 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 আমাদের বাড়ি থেকে বের করে দেবে, তাই তো? কেন? আমি তো ওনাকে বলেই এসেছিলাম এই মাসের শেষে আমি ওনার সমস্ত পাওনা টাকা মিটিয়ে দেব। কিন্তু এত টাকা তুই কোথায় পাবি বোন? যে কটা টাকা তুই পাস সংসার চালাতে, আর আমার পেছনে সব শেষ হয়ে যায়। না রে না না সুন্দরী, এভাবে চলতে পারে না। এই শোন, আমার ওষুধ কেনার জন্য যে টাকাটা আমি তোর কাছে রেখেছিলাম সেই টাকাটা তুই আমাকে দে। ওই টাকা দিয়ে কি করবি? ওই টাকা দিয়ে কি করবি? বাড়িওয়ালা কিছু বকেয়া টাকা মিটিয়ে আসবি বুঝি? হ্যাঁ আসবো, তা যদি না নেয় তাহলে ওই টাকা দিয়ে আমি বিষ কিনে আত্মহত্যা করব। দিদি কি বলছিস? যা তা কথাবার্তায় কি বলছিস তুই? আমার জীবন যুদ্ধের লড়াইটাকে তুই তুই এক মুহূর্তে থামিয়ে দিতে চাইছিস? কিন্তু এই লড়াইটা তো আমার করার কথা রে বোন। মা মারা যাবার সময় বলেছিল এই মহামূল্যবান প্রাণটাকে তোর কাছে রেখে গেলাম, একে যত্ন করিস, ভালোবাসিস, বুক দিয়ে আগলে রাখিস। পারিনি, মায়ের দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারি। কে কে বলেছে তুই রাখতে পারিস নি? আজ তুই যদি আমাকে এত বড় না করতিস তাহলে কোথায় কোথায় থাকতাম আমি? আমার এই জীবন যে তোরই দান রে দিদি। হ্যাঁ রে দিদি, তুই তো আমাকে কোনোদিন বুঝতে দিসনি। আমার মা নেই, বাবা নেই, গোটা পৃথিবী থেকে কুড়িয়ে নিয়ে আসা ভালোবাসা তুই, শুধু তুই যে আমার জন্য উজাড় করে দিয়েছিস। সুন্দরী। আর আজ আজ যখন আমার কর্তব্য করার সময় এসেছে তখন তখন তুই বলছিস তুই তুই আমাকে ছেড়ে চলে যাবি? বল দিদি বল, এতটা স্বার্থপর হলে কি করে? আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না রে দিদি, বাঁচতে পারবো না। কাঁদিস না কাঁদিস না রে। এই শোন, এখানকার কাজকর্ম মিটিয়ে তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আমি তোর পছন্দের খাবার বানিয়েছি, গরম ভাত, ডালের বড়া, কলমি শাক ভাজা। আমিও দেখবো আমার এই রাজকুমারী বোনকে যখন কোনো রাজকুমার নিতে আসবে তখন তার দিদির কথাটা তার কত মনে থাকে। সব স্বপ্নই যদি সত্যি হতো তাহলে যে পৃথিবীতে কষ্ট নামক কোনো শব্দের অস্তিত্বটাই থাকতো না রে দিদি। কারণ বাস্তবটা যে বড্ড কঠিন, আর এই কঠোর কঠিন বাস্তবে চাতাকলে তোর বোনেদের মতন মেয়েরা নিজেদেরকে পিষতে পিষতে সব স্বপ্নগুলোকেই হারিয়ে ফেলে রে দিদি। তাই তো তোর বোনের জন্য কোনো রাজপুত্র অপেক্ষা করবে না রে দিদি, কারণ সে যে গল্পের পাতায় থাকা রাজকুমারী, যার অস্তিত্বটা শুধু গল্প পড়ার সময়। আর বইয়ের পাতাটা বন্ধ করে দিলে সব শেষ রে দিদি, সব শেষ রে দিদি, সব শেষ। আজ কতদিন বাদে আমার ছেলে শান্তনু শহর থেকে MBA পাস করে নবাবগড়ের তার নিজের বাড়িতেই ফিরছে। তাই তো আমি এক পার্টির আয়োজন করেছি, গেস্টদের আসবার সময় হয়ে গেল। অথচ দেখো হল ঘরের এসিটা এখনো ঠিক হলো না। মাধব, হ্যাঁ ডাকছি। হল ঘরের এসিটা এখনো ঠিক হলো না কেন? এক্ষুনি সব গেস্ট এসে পড়বে। আমার ছেলে শান্তনুর আসার সময় হয়ে গেল। গেস্টদের সামনে লজ্জায় রাই ভিলার মাথা কাটা যাবে। আমি তো সারাই নেত্রীকে আসার জন্য ডেকে পাঠিয়েছি।
যখন, তারা এখনো পর্যন্ত এসে পৌঁছলো না কেন? ঢপ দেওয়ার আর জায়গা পাও না, না কামচোর কোথাকার। আর 1 ঘন্টার মধ্যে যদি এসি ঠিক না হয়েছে, তাহলে তোর একদিন কি আমার একদিন। ছোট গিন্নিমা, কি হচ্ছে নাকি দামিনী? এত চিৎকার করছো কেন? কি হয়েছে? কি আবার হবে? এইসব চাকর বাকরদের জন্য গেস্টের সামনে লজ্জায় তো এই রাইভিলার মাথা কাটা যাবে। দামিনী, তোমাকে আমি কতবার বলেছি মাধব এ বাড়ির চাকর নয়, ও রায়ভিলার একজন সদস্য। আমার বাবা ওকে ছেলের সম্মান দিয়ে এই রায়ভিলাতে নিয়ে এসেছিলেন, আমি ওকে ভাইয়ের মর্যাদা দিই। আসলে সাহেব, দোষটা আমারই। হল ঘরের এসিটা বারবার খারাপ হয়ে যায়। আমি সারাই মিস্ত্রিকে আসার জন্য ডেকে পাঠিয়েছি, কিন্তু এখনো তারা আসেনি। মিস্ত্রি যদি না আসে তোর কেন দোষ হবে মাধব? তুই যা ম্যানেজারকে বলে একটা নতুন এসি নিয়ে আয়। ঠিক আছে, ঠিক আছে। আমি এক্ষুনি একদম যাচ্ছি। দেরি করবি না। এই শোন, আজ রাতের খাবারের আয়োজন। ও, ঠিক হয়ে যাবে সাহেব, এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমি এখন আছি সাহেব, আমি এখন আছি। তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি নিশিত, এদের বেশি মাথায় তুলো না, তাহলে একদিন দেখবে শুধু এরা নয়, এদের পায়ের জুতোটাও পর্যন্ত তোমার মাথায় উঠে যাচ্ছে। তোমার এই অবজারভেশনের সাথে সাথে আমি এক বাস্তব অভিজ্ঞতার মিল খুঁজে পাই দামিনী। সেই অভিজ্ঞতার অনুভূতিটা যদি আমার আগে হতো, তাহলে কিছু মানুষকে মাথায় নয় পায়ের জুতো করে রাখতাম। কি বলতে চাইছো বলো তো তুমি? বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু শোনার মতো লোকের যে বড় অভাব। যাকে শান্তনু আসছে কখন? ফোন করেছিল? কেন? তোমার ছেলে কখন বাড়ি আসবে বাবা হয়ে, সে খবরটা রাখার প্রয়োজন বোধ করনি বুঝি? তোমার ছেলেকে আমার হাতে দিলে কই দামিনী, যে বাবার কর্তব্য পালনের সুযোগ পাবো? সুযোগ না থাকলেও নিজেকে তা মাঝে মধ্যে করে নিতে হয়। কে? ধাত রেখেটে আপনার একমাত্র শালা। আজকের এই আনন্দের দিনে রায়ভিলাতে শোকের ছায়া কেন রে দিদি? এতদিন পর আমার একমাত্র আদরে ভাগ্নে শহর থেকে নিজের বাড়িতে ফিরে আসছে। ও যদি এসে দেখে তার মায়ের মুখটা কালো, বল ওর কি লাগবে? একটুও ভালো। ভাই তুই এসেছিস, তুই জানিস তোর জামাই বাবু আজ ওই মাধবের কাছে আমাকে কতটা ছোট করেছে। দাদিনা নাতিনা জামাই বাবু, এটা কিন্তু ঠিক না। একটা চাকরের সামনে আপনি আমার দিদিকে এইভাবে অপমান করতে পারেন না। না, সব আশ্রিতরাই যদি আমার বাড়ির চাকর হয় ভুজঙ্গ, তাহলে ভুলে যেও না তুমিও এই রায়ভিলার একজন আশ্রিত। স্যার, তার মানে উনি কিন্তু আপনাকে চাকর বললেন? ধীমান কর, ভুল হয়ে গেছে, দয়া করে মারবেন না চড়। কি তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইকে ওই মাধবের সাথে তুলনা করলে? তুলনার হিসেবটা আমার খুব ভালো করে জানা আছে দামিনী, তাই যাকে তাকে যখন তখন যাত্রার সঙ্গে তুলনা করে যেমন তেমন উদাহরণ আমি দিই না। সাহেব, নতুন এসে গেছে, ওরা লাগিয়ে দিয়েছে। ছোট গিন্নিমা, এবার অতিথিদের আর কোনো অসুবিধা হবে না। সাহেবের সামনে ভালো সাজা হচ্ছে তাই না? আজ তোর জন্যে আমাকে আমার ভাইকে অপমানিত হতে হয়েছে। ছোট লোক কোথাকার। এটা তুমি কি করলে? লাগো সাহেব, ছোট গিন্নিমা কোনো ভুল কাজ করেননি, দোষ তো আমারই। এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমরা ছোট জাত, নিচু জাত, চাকর বাকর মানুষ, এইটুকু আঘাত সহ্য করার ক্ষমতা আমাদের আছে। তাছাড়া উনি তোমার শাসন করেছেন, এটা তো ওনার অধিকার। না, যাই খাবার জায়গাটা গিয়ে দেখে আসে। মাধব! লাগেনি সাহেব, লাগেনি আমার, একদম লাগেনি। যেটা তুমি করলে এটা তুমি ঠিক করলে না দামিনী। গরিব মানুষের চোখের জল এইভাবে ফেলিও না, তাহলে দেখবে একদিন সেই জলেই পা পিজলে অহংকারের সিংহাসনে বসা দামিনী রায় একদিন মাটিতে এসে পড়েছে। কথাটা মনে রেখো। ছি 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 ছি। ধাত রেখেটে কি দরকার ছিল এতটা মাথা গরম করার? স্যার, বড় বাবুদের রেগে চলে গেলেন, এবার কি হবে স্যার? জল ঢালতে হবে। দুষ্টু, আগুনকে বেশি বাড়তে দেওয়া ঠিক নয়। তবে তুই কোনো চিন্তা করিস না দিদি, ঠান্ডা মাথায় এতদিন ধরে যে লাটাইয়ের সুতোটা আমি গুটিয়ে এসেছি, মধ্যিখান থেকে সেই সুতোটাকে কোনো অবস্থাতে ছিটতে দেব না। ভাই যার জন্য এত কিছু সে কোথায় বলতো ভাই, সে কোথায়? মাম্মে, আরে শান্তনু,
কেমন আছো মাম্মি? ভালো আছি বেটা, খুব ভালো আছি। আর তোকে দেখার পর আমি আরো ভালো হয়ে গেলাম। মামো এই, না 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 না, দেখেছিস দেখেছিস দিদি, ছোট্টবেলাকে বদমাইশিটা এখনো যায়নি। চান না বাবা, আমার গোটা শরীরটা একেবারে রি রি করে উঠছে। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ, বাট হু আর ইউ? কে আপনি? আরে ও হচ্ছে পুলিশ অফিসার ধীমান কর। নে নে গিফটটা ধর, তুই আসবি বলে তোর মাম্মি এত কিছু আয়োজন করেছে জানিস তো। সে তো হবেই স্যার, কারণ এই নবাবগড়ের একমাত্র নবাব বলে কথা। অফিসার ধীমান কর, এই শুরুতেই তেল দেওয়াটা বন্ধ কর। না রে বেটা, তুই আসবি বলে আমি শুধু একটা ওয়েলকাম পার্টির অ্যারেঞ্জ করতে বলেছিলাম, বাকিটা তোর মামুই করেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। বাট আমি আসা মাত্র তোমরা এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট দিলে, তার রিটার্ন তো তোমাদের কিছু দিতে হয় নাকি? তুই আবার কি সারপ্রাইজ দিবি বেটা? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মিস করিনা। হ্যালো গাইস, ও ভাগু স্যার, একি ছুরি নাকি জ্যান্ত পুরি? অফিসার ধীমান কর, ভুল হয়ে গেছে, দয়া করে মারবেন না স্যার। ওকে রে বেটা। মাম্মি, ও হচ্ছে আমার সব থেকে প্রিয় বান্ধবী করিনা। করিনা, উনি হচ্ছে আমার মাতাজি, আর উনি হচ্ছে আমার মামাজি, আর উনি হচ্ছেন হিমানজি, সাব ইন্সপেক্টর অফ নবাবগড় পুলিশ স্টেশন। হ্যালো। সরি, আসলে আমার বাংলাটা একটু উইক আছে, সো হাতের কেটে ধা। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা। তোমাকে যখন আমার ভাগ্নের পছন্দ হয়েছে তখন মামু। ওই দুষ্টুমি করিস না তো। ছোট্ট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, কোনটা তাতা থেইয়া আর কোনটা সেইয়া তা আমার বুঝতে বাকি নেই। তুমি কোনো চিন্তা করো না মা, তোমাকে যখন আমার ভাগ্নের পছন্দ হয়েছে তখন আমরা হিন্দি বাংলা মিশিয়ে ঠিক কাজ চালিয়ে নিতে পারবো। ভাই, দিদি এ তুই কি বলছিস ভাই? যা বলছি চুপচাপ শুনে যা। আরে জানা নেই শোনা নেই সেই মেয়েটাকে। জানা শোনা তুই আমার উপরে ছেড়ে দে। বুঝতে পারছিস না, ভাগ্নকে ভালোবাসে। ঘোড়াকে আড়াই চাল দেওয়ার আগেই প্রথমেই ল্যাংড়া করে দিস না। মামু। আরে তোমরা ভাই দিদিতে মিলে কি এত আলোচনা করছো? আমার সারপ্রাইজ গিফটটা কোথায়? হাত রেখে দে ধা। এই বাড়িতে শুরু হবে আসল মজা। অফিসার ধীমান কর, এবার তো উঠবে আসল ঝড়। লাইট, ক্যামেরা, অ্যাকশন! उफ क्या रात आई है, मोहब्बत रंग लाई है, डम डम डुबा 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 डुबा, डम डुबा डुबा, हाँ डम डम डुबा 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 डुबा, डम डुबा डुबा। हम जश्न मनाएंगे, नाचेंगे गाएंगे, ना होश में आएंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे। उफ क्या रात आई है, मोहब्बत रंग लाई है, हम जश्न मनाएंगे, साकर छलकाएंगे, ना होश में आएंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में বন্ধ কর, বন্ধ কর, তারা বন্ধ কর। এ কি, ও এখানে এলো কি করে? কে ওকে ছেড়ে দিল? এই এই, তুই এখানে কেন এসেছিস? বেশ করেছি, বেশ করেছি এসেছি। তুই তুই আমাকে বলা কে রে রাক্ষসী? কি? আমি রাক্ষসী? নয়তো নয়তো কে, নয়তো কি? এই হাত দিয়ে, এই হাত দিয়ে আমার মাজুক কাকাকে মেরে দিলি তাই না? ভেঙে দেবো শয়তানি, ভেঙে দেবো। না না, ছাড়বো না, ছাড়বো না। স্যার, এই পাগলিটা আমাকে কামড়ে দিল। একটা পাগল ছাগলকে ধরতে শেখেনি, আবার অফিসার হয়েছে। পুলিশ অফিসার ধীমান কর, স্যার, এবার জ্বালাটা সহ্য কর। What is this, শান্তনু? Who is she? কে এটা? না, মানে ও আসলে- এটা কি মেন্টাল অ্যাসাইলাম? I mean পাগলা গারো, যে সব পাগলকে এখানে রাখা হয়েছে। এই 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 শয়তানি, এই আমি পাগল, আমি পাগল। তুই 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 পাগল। তোর বাপ পাগল, তোর চোদ্দ গোষ্ঠী পাগল। মাম্মি, কি হচ্ছে এসব? এসব কি বলছে? যা বলছি ঠিক বলছি। শোন ভাই, এসব শয়তানিদের সাথে তুই একদম মিশিস না, তাহলে দেখবি দেখবি একদিন তুইও শয়তান হয়ে গেছিস। What? ভাই, শান্তনু, ওর
কথা তুমি তোমাকে বলোনি? না মানে আমি তোমাকে সবই বলতাম কিন্তু আসলে আসলে কি বলতো শয়তানি, আসলে কি বলতো, ও দিদি তো পাগল, তাইও বলতে লজ্জা পেয়েছে। হিরে ভাই, তাই না? বল বল বল। দিস ইজ টু মাচ। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। বেরো বেরো শয়তানি বেরো, আমার ভাই তার মাথা খেতে এসেছিস, বেরো বেরো এখান থেকে বেরো। আমি যাচ্ছি, বাই। কি মজা কি মজা কি মজা, আপদ বিদায় হয়েছে। আবে মামু, আজ যেটা হলো কিন্তু একদম ভালো হলো না। তোমাদের দেওয়া আজকের এই সারপ্রাইজ গিফটটা কিন্তু আমি সারা জীবন মনে রাখবো, বেটা। সারা জীবন। অফিসার ধীমান কর, তাড়াতাড়ি ওদেরকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। সবটা শেষ করে দিল, সবটা শেষ করে দিল। ভাই ভাই, তুই দেখে নিস এই মেয়ের জ্বালায় কোন দিন না আমাকে আত্মহত্যা করতে হয়। আত্মহত্যা, ও মা গো, মা গো। মর মর মর, সব কথা মার, সব কথা, সব রাক্ষসের দল আমার মাধব কাকাকে কষ্ট দেয়া। এবার বোঝো তালা বোঝো। এইবার তো তোকে ঠেলা বোঝানোর আমার নাম ভুজঙ্গ বিহারী পাল। এক ছবলেই বুঝিয়ে দিই আমি কি বিষাক্ত মা। গীতা মা, আমি না তোমাকে বারণ করেছি, আমি না ডাকা পর্যন্ত তুমি তোমার ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে না। তাহলে তুমি এখানে কেন এসেছো মা? ওরা আমার মাধব কাকাকে কত কষ্ট দিয়েছে জানো? মাধব কাকা আমার কাছে বসে কত কাঁদলো। ওরা ভালো না, ওরা পচা। আর আমি তুমি বড় একটা দায়িত্ব। তুমি আসলে আমার খুব ভয় করে। তুমি কাঁদলে আমার খুব ভয় করে। তুমি আমাকে ওই গর্তার মধ্যে আটকে রাখো কেন আমাকে এত কষ্ট দাও? আমি কি করেছি তোমার? কিচ্ছু করনি তো মা, কিন্তু তুমি যখন আমার কথা শোনো না তখনই তোমার মাথাটা গরম হয়ে যায়। ঠিক আছে, ওই ঘরটার মধ্যে আটকে রেখে আর তোমাকে আমি কোনো রকম কোনো কষ্ট দেব না। সত্যি বলছো তুমি? সত্যি। কি মজা তার মানে এখন থেকে আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো, আর কেউ আমাকে বকবে না তো? কেউ বকবে না। এখন থেকে তোমাকে যা বলার একমাত্র আমি বলবো, যা করার আমি করব। ঘোড়ার লাগামটা খুলে দিলেও তাকে কিভাবে বাগে রাখতে হয় সেটা আমি খুব ভালো করে জানি গীতা মা। ও তার মানে এখন থেকে আমি ঘোড়ার মতো চড়তে পারবো, টাক করে। কি মজা, যেখানে খুশি সেখানে যেতে পারবো, কি মজা। না 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 না, আমি জানি তুমি মিথ্যে বলছো। তুমি ভালো না, তুমি বাজে। আমি জানি আমাকে কেউ চিনতে না পারলেও তুই কিন্তু আমাকে ঠিক চিনেছিস রে মা। আমি বাজে আমি দৈত্য দানব, আমি ভয়ঙ্কর আমি। তুই কোনোদিনও খাঁচাই বন্দি পাখির ডানা ঝাপটানো শব্দ শুনতে পেয়েছিস মা? আমি পাই ওই খাঁচাই বন্দি পাখিটা তার ডানা দুটোকে যখন ঝাপটায় আর সেই শব্দটা আমার কানের মধ্যে আসে, আমি তখন সহ্য করতে পারি না রে মা, আমি তখন সহ্য করতে পারি না। তুই কি আমার তীরে এসে তরিটা ডুবিয়ে দিবি নাকি রে মা? পাখির পায়ে বেরি পড়াবার সময় হয়েছে রে মা, বেরি পড়াবার সময়। ওই ইঞ্জেকশনটা আমি নেব না, ওটা নিলে আমার খুব কষ্ট হয়, আমার সারা হাত পা জ্বালা করে, আমি চোখে অন্ধকার দেখি, আমি ওটা নেব না, ছেড়ে দাও ধা শরীরটা আর নড়বে না। মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। পা দুটো আর চলবে না।
নবাবগড়ে কেউ কোনোদিন কোন রকম কোন প্রতিবাদের আওয়াজ তুলবে না। মনে রাখ। শোনো মা, এই শোনো মা, তুই ঘুমিয়ে পড়লি মা? আস্তে, তোমরা এত জোরে জোরে কথা বলছো কেন? তোমরা দেখতে পাচ্ছ না আমার সোনামাটা ঘুমোচ্ছে? তোমরা যদি এত জোরে জোরে কথা বলো, এক্ষুনি সোনামাটার ঘুমটা ভেঙে যাবে, আর ঘুম থেকে উঠেই আবার কান্নাকাটি শুরু করে দেবে। না মা, না, কেউ কেউ কোনো কথা বলছে না। তুই ঘুমো মা, তুই ঘুমো। আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? এই নবাবগড়ের বেতাজ বাদশা আমি ভুজঙ্গ বিহারী বাবা, এক ছবলে বুঝিয়ে দেই আমি কি বিষাক্ত মাল। দুষ তো 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 ঈশ্বর, তুমি সুন্দরীকে দেখো, ওর মঙ্গল করো ঠাকুর, তুমি ওকে ভালো রেখো। যত পারিস ভগবানের পায়ে মাথা ঢুকে না ময়ূরী, তবে তোদের ভালো দিন স্বয়ং ভগবান আনতে পারবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ কাকা, তুই তো জানিস আমার নাম গণেশ চন্দ্র হাটি, অনুমানে কিন্তু আমার বড্ড খাঁটি। কাকা এসব কি হেয়ালি মার্কা কথাবার্তা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা বুঝবি কি করে? সব কিছু বুঝেও না বোঝার ভান করে চেকার ঠেলি পরে থাকলেই তো তোর সুবিধা, তাই না? কাকা, আর কাকা বলিস না বাছা, তোর ওই করুণ সুদামাখানো কাকাটাকে আর আমার অন্তর গলবে না। তোর ওই কাকাটা শুনেই তো তোর ওই চিটিং বাজবন সুন্দরীকে আমার হোটেলে চাকরি দিয়েছিলাম। তখন কি আর বুঝেছিল গণেশচন্দ্র হাটি যে তার পুরো অনুমানটাই হবে মাটি? কি বলছো তুমি কাকা? আমার বোন সুন্দরী চোর চিটিং বাজ। নয় তো কি, বোনটাকে তো চট তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছিস মানুষের পকেট কাটার জন্য, আর এখন আমার সামনে দাঁড়িয়ে ভনিতা হচ্ছে, তাই না? কাকা মুখ সামলে কথা বলো, আমাদের বাড়ির উপরে দাঁড়িয়ে তুমি কিন্তু আমাদেরই অপমান করছো। তোদের আবার বাড়ি শুনে হাসি পেল রে ময়ূরী। শোন, তোর শরীর খারাপের অজুহাতে এতদিন ধরে তোর বোন যতগুলো টাকা আমার কাছ থেকে ধার নিয়েছে তা আজ আমি ফেরত পাইনি। শুধু তাই নয়, প্রধান সাহেবের বকেয়া 3 মাসের বাড়ি ভাড়া মেটাবে বলে 1 মাস আগে আমার কাছ থেকে 6,000 টাকা ধার নিয়েছে। আজও পর্যন্ত তার একটা টাকাও আমাকে মিটিয়ে দেয়নি, উল্টে মাইনে থেকে কেটে নেবো শুনে আমাকে হুমকি দিচ্ছে, কাজ ছেড়ে দেওয়ার হুমকি। কি বলছো তুমি কাকা? আমার বোন সুন্দরী তোমার থেকে টাকা ধার করেছে? কেন, অবাক হলি নাকি? শোন ময়ূরী, তোর কথায় যখন তোর বোনকে কাজ দিয়েছি তখন তোর বোনের সব পাপের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। কাকা, বোনের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বলো আমাকে কি করতে হবে? কাল থেকে বোনের সঙ্গে তুইও আমার হোটেলে কাজ করবি, তবে হ্যাঁ ততদিন তুই কাজ করবি যতদিন না তোর বোনের ধার করা টাকা সুদে আসলে উসুল না হয়। করব কাকা, করব, হোটেলে কাজ করব, আর তার বিনিময়ে একটা টাকা কোনো দিন আমি তোমার কাছে চাইবো না। হ্যাঁ, আর এই কথাটা যেন আমার আর তোর মধ্যেই থাকে ময়ূরী। ঠিক আছে। সুন্দরী যেন কোনোদিনই জানতে না পারে। আচ্ছা। নাহলে টাকা চুরিতে তোর বোনকে জেলে পাঠাতে আমার বেশি সময় লাগবে না। না না কাকা, না, এত বড় শাস্তি তুমি আমার বোনকে দিও না কাকা। আমি তোমার হাতে ধরছি, আমি তোমার পায়ে ধরছি, দয়া করো কাকা, দয়া করো। বাহ কর্তা বাহ, আপনার বুদ্ধি জবাব নাই। কি গবে গুন্ডা তুই এখানে? কথা কই, বাড়িতে কোথাও লেখা দেখলাম না এখানে মানুষগুলার নয় শুধুমাত্র আপনার মতো শুয়ার গুলার ঢোকার অনুমতি আছে? গোবিন্দ, কলাটা নামায়া কতক্ষণ কথা, নাইলে আপনার প্রেশারটা আবার বাইরে যাইবো। এটা আপনার হোটেল নয়, আর এখানে আমি আপনার কর্মচারীও নই যে আপনি আমারে ধমকাইয়া কথা কইবেন। গোবিন্দ তুমি একটু চুপ করো, শান্ত হও। বলো, তুমি যেখানে শুনলে তা আমার বোন সুন্দরীকে কোনো দিন বলবে না। কথা দাও গোবিন্দ, তুমি কথা দাও। দিদি দিদি, লোকে আমারে হাবা গোবিন্দ কয়, আমি জানি আমি বলদা, মাথায় বুদ্ধি শুদ্ধি নাই। তো বিশ্বাস করেন দিদি, আমি হাবা বলদ সব হইতে পারি, তাই আমার সামনে আমার লোকে কেউ ক্ষতি করবে আর আমি তা দাঁড়ায় দাঁড়ায় সহ্য করব, এতটা হাবা বলদও আমি নই। এসব তুই কি বলছিস গোবিন্দ? আপনারা কিছু বলবার লিগা না মুখখান আমার চুল কাইতে আছে।
কিন্তু ভাইবা উঠতে পারতাছি না। কি ওই যে কি যে ওই যে আরে কি যে বলবি তো যে বাঙাল ভাষায় কোন গালাগাল খান আপনারে আগে দিমু। কবির না চুপ! হালার পোহালা। আর আপনারও কই দিদি যে মানুষের টাকারে আলমারির মধ্যে জামা কাপড় ভাইবা রাইখা দেয়, লোক খাওয়াইতে হবে বইলা বিয়া পর্যন্ত করে নাই। 3 বছর ধরে এক জামা আর এই 5 বছর ধরে এক জুতা পরে আছে। 15 বছর ধরে আমার আর সুন্দরীর এক মাইনে দিয়া শুধু আলু সেদ্ধ আর ভাত খাওয়াইয়া রাখছে, সে দিব সে দিব টাকা সুন্দরী রে দাঁত। গোবিন্দ অন্যায়ের সাথে আপোষ করে ন্যায়ের উপর হাত তোলাটা বন্ধ করো করো, নাহলে দেখবে একদিন এই সুন্দরী তোমার ওই হাত দুটোকে ভেঙে পকেটে ঢুকিয়ে দিয়েছে, তখন না পারবে খেতে আর না পারবে ধুতে। তুমি কেন এসেছো আমাদের বাড়িতে? আমি কইতে আছি তুই নাকি কর্তার থেকে টাকা ধার নিছস, আর সেই টাকা শোধ করানোর লিগা কর্তা ময়ূর দিদিরে দিয়া হোটেলের কাজ করাইবে। টাকা কাজে ঢোকার আগে যে টাকা আমি নিয়েছিলাম তা তো প্রায় শোধ করে দিয়েছি রে। হ্যাঁ কিন্তু পুরোটা তো এখনো শোধ করিসনি, আর সেই জন্যই তো তোর দিদিকে আমি হোটেলে কাজ করতে বলছো? বাহ বাহ গুরু বাহ! যে দিদিকে সুস্থ করবো বলে মাত্র 10 বছর বয়সে পড়াশোনার পর চুকিয়ে দিয়ে তোমার হোটেলে কাজে ঢুকেছি, আর আজ আজ তাকেই তুমি হোটেলে কাজ করতে বলছো? যে দিদিকে সুস্থ করবো বলে 15 বছর ধরে একই মাইনেতে কাজ করে যাচ্ছি, শুধুমাত্র বাড়ি ভাড়ার পুরো টাকাটা শোধ দেবো বলে, আর আজ তাকেই তুমি হোটেলে কাজ করতে বলছো? যে দিদিকে সুস্থ করবো বলে দুপুরবেলা শিউলিদের বাড়িতে গিয়ে সিনেমা দেখার নাম করে ঝিয়ের কাজটা পর্যন্ত করে আসি, আর আজ তাকেই তুমি হোটেলে কাজ করতে বলছো? গ্রাম বাংলার বুকে জন্মানোর এরকম হাজার হাজার সুন্দরীর বুকে বেড়ে ওঠা কর্তব্যের পাথর দিয়ে তৈরি পাহাড়টাকে নাড়াবার চেষ্টা করবে না গুরু, নাহলে দেখবে একদিন সেই পাহাড়ের আগ্নেয়গিরিতে পরিণত হয়ে তার অগ্নুৎপাতের লাভায় পুড়িয়ে ছারখার করে দেবে তোমাদের হাতের তৈরি এই স্বার্থের দুনিয়াটাকে। আজ আমি এখানে আমার স্বার্থের কথা ভেবে আসিনি সুন্দরী, স্বার্থটা তোদেরও রয়েছে। কারণ কাজের লোকেরা ভাবে যদি হোটেল অন্নপূর্ণা বন্ধ হয় তাহলে আমার না হয় কোনো রকমে চলে যাবে, কিন্তু তোদের 2 বোনের চলবে তো? হোটেল বন্ধ হয়ে যাবে? হোটেল বন্ধ হবে কেন কাকা? সেটা না হয় গোবিন্দর থেকেই জেনে নিস। মনে রাখিস ময়ূরী, আমার নাম কিন্তু গণেশচন্দ্র হাটি, যাতে ঘটি হলেও অনুমান কিন্তু আমার বড্ড খাঁটি। সকলি তোমার ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া সকলি তোমার ইচ্ছা। এই এই গোবিন্দ, এই গুরু এসব কি বলে গেল বলতো? ওই কর্তার কথা সাথ দেহি। এই পৃথিবীতে কারুর জন্য কিচ্ছু আটকায় না। দিদি, ও দিদি, তুমি এটা ধরো দিদি। এটা কি গোবিন্দ? দিদি, আমার নিজের বলতে তো তোমরা ছাড়া আর কেউ নাই দিদি, তাই ভাই বইলে তখন ডাকছো, তখন আমার দিদির উপরে আমার তো কিছু কর্তব্য থাইকা যায় নাকি? কি কর্তব্য? ও দিদি, প্রত্যেক বছর তুমি আমার মঙ্গল কামনায় আমারে ভাই ফোঁটা দিছো, কিন্তু কিন্তু তোমার এই গরিব ভাইটার কোনো সামর্থ্যই আছিল না যে তোমায় কিছু দিবে। তাই তাই আজ তোমার ডাক তোমার ভগবান শুনছে দিদি। শহরে শহরে আমি একখান ভালো চাকরি পাইছি দিদি। গোবিন্দ, টাকার সাথে সাথে তারা আমার গান গাওয়ানোর একখান সুযোগ কইরা দেবে কইছে। গোবিন্দ, আমার যে কি আনন্দ হচ্ছে না তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি চাকরি পেয়ে গেছো গোবিন্দ। ও দিদি, মা যদি থাকতো তাহলে তো এতদিনের জমানো টাকাগুলা আমি তো তার হাতেই দিয়া যাইতাম, সে তো নাই। তাই তুমি না করো না দিদি, নাইলে কিন্তু মনে আমি বড় কষ্ট পামো দিদি। গোবিন্দ, তুমি আমার আশীর্বাদ করো, আমি যাতে আমার স্বপ্ন পূরণ করতে পারি। আশীর্বাদ করো দিদি, আশীর্বাদ করো। গোবিন্দ, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি জয়ী হও গোবিন্দ, তুমি জয়ী হও। তুমি দিদি দিদি দিদি, দেখলি সুন্দরী, দিদি কাইন্দা চলে গেল। তুই জানিস এসব কান্নাকাটি আমার ভালো লাগে না। মানুষ শুধু কষ্টে নয়, আনন্দেও কাঁদে রে গোবিন্দ, আনন্দেও কাঁদে। যাকে চাকরি পেয়েছিস, শহরে যাবি, নিজের স্বপ্ন পূরণ করবি। আমার তরফ থেকে তোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। কিন্তু কিছু মনে করিস না রে গোবিন্দ, এই টাকাটা আমি নিতে পারবো না। তুই ভালো থাকিস।
কেন আমার দিদিরে আমি কিছু দিতে পারি না? তোরা সবাই মিলে আর কত সাহায্য করবি গোবিন্দ? ঋণের বোঝা টানতে টানতে আমার জীবন রেলগাড়ির চাকাগুলো যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে রে গোবিন্দ। তাই তো নতুন করে আর কোনো বোঝাই আমি চাপাতে চাই না রে। সব ঋণ কি শোধযোগ্য হয় রে সুন্দরী? হয় না। এই পৃথিবীতে এমন অনেক ঋণ আছে যা কখনো কেউ কোনো দিন শোধ করতে পারে না। এই এই যেমন তোর ভালোবাসা। আমি তোকে কখনো ভালোবাসিনি গোবিন্দ, বিশ্বাস কর গোবিন্দ। আমি তোকে কখনো ভালোবাসি না রে। আমি শুধু আমার নিজের সুবিধার্থে তোকে ব্যবহার করে গেছি মাত্র। আমি সারা জীবন তো তোর ব্যবহার হইয়াই থাকতে চাইছিলাম রে সুন্দরী, কিন্তু সবার কপালে কি সব সুখ সহায়? যে সুখের আশা তুই করেছিস গোবিন্দ, তাই সুন্দর ঘর তোকে কোনো দিন দিতে পারবে না রে গোবিন্দ। কোনো দিন না, কোনো দিন না। তোর শহর তোকে ডাকছে গোবিন্দ, স্বপ্ন তোকে ডাকছে। আর পিছন ফিরে তাকাস না রে গোবিন্দ, তুই আর পিছন ফিরে তাকাস না। এতটা হয়ে গেছে তো চাই না রে সাথে পিছনে ফিরে আসার সমস্ত রাস্তাগুলো আমার কাছে বন্ধ হইয়া যায়। কিন্তু ভুল রাস্তাগুলো তো ভোলা যেতেই পারে গোবিন্দ। সুন্দরী, সুন্দরী তুই রাতের পরে ভোরের আলোয় স্নিগ্ধ বাতাস কোমল প্রাণী বন্ধু আমার বাড়ি দেবে আজ স্বপ্ন সুখের নিয়ম মেনে। সুন্দরী কুছ বাতেं খুনা है, कुछ खो के पाना है, जीवन का मतलब तो आना और जाना है। সুন্দরী दो पल के जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। तूफान तो आना है, आकर चल जाना है, बादल है कुछ पल का, छाकर ढल जाना है, परछाइयाँ रह जाती निशानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी